শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায়। ফার্স্ট ওয়াশ এখন কি চাই এর আয়োজনের সাথে আছে দীপ্তি চৌধুরী। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের ব্যাপারটি আলোচনার বাইরে চলে যাওয়ায় স্বস্তি বোধ করছেন সাধারণ মানুষজন সহ সবাই। তবে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে একটি বিষয় এখনো ঘুরে ফিরে আলোচনায় আসছে। রাজনীতিবিদ, সুশীল সেবক এবং সাধারণ মানুষ অনেকেই এ বিষয়ে প্রশ্ন তুলছেন যে কতটা সবার হতে পেরেছে অন্তর্বর্তীকালীন সরকার। বিএনপির কোনো নেতা বলছেন ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার জুলাই আগস্ট অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্রদের তৈরি করা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পারপাস সার্ভ করছে। এনসিপি বলছে নির্বাচন কমিশন বিএনপির হয়ে গেছে। এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছেন প্রশাসন পুরোপুরি বিএনপির পক্ষে কাজ করছে। এসব বক্তব্য এবং আলোচনা ও সমালোচনার ফলে যে প্রশ্নটা ভেসে বেড়ায় সেটা হলো অন্তর্বর্তীকালীন সরকার আসলে কার। আজকের আলোচনার বিষয় অন্তর্বর্তীকালীন সরকার কতটা সবার। এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে রয়েছেন জনাব ফজলে হুদা বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটি। দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন জনাব ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। যার বিরুদ্ধে যে অভিযোগ, আমি তার কাছে সেই প্রশ্নটা নিয়ে যেতে চাই। শান্ত ভাই, আপনার কাছে বাবুল ভাইদের যে অভিযোগ সেটা নিয়ে যেতে চাই আগে। কোনো রকম রাগঢাক না করেই দায়িত্ব নেয়ার আগেই ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের প্রধান উপদেষ্টা, তিনি বলেছিলেন যে আমার নিয়োগকর্তা হচ্ছেন ছাত্ররা, এবং তিনি দায়িত্ব নেয়ার পরে সরাসরি বলেছেন এত বড় একটি যুগান্তকারী অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী তরুণদের নিয়ে নতুন স্বপ্ন আকাঙ্ক্ষা তৈরি হতেই পারে, তিনি তাদের সুযোগ তৈরি করে দেবেন, এই কথা বলেছিলেন। এবং এই কথাগুলোর প্রেক্ষিতে শুধু বিএনপি নয়, অনেক রাজনৈতিক দল মনে করেন, নেতারা মনে করেন, সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাদের প্রতি বায়াসড, আপনাদেরকে সুযোগ তৈরি করে দিচ্ছেন, আপনাদের দল তার ছায়ায় তৈরি হয়েছে, তিনি এখনো আপনাদের কথাই শুনে চলেন বেশিরভাগ সময়ে। আপনারা আসলে কি বলবেন? দেখেন, জিনিসটা খুব ইন্টারেস্টিং যে জুলাই অভ্যুত্থান একটা বিশেষ মুহূর্ত, এবং সেই মুহূর্তের পরে যখন জনগণ এবং সবগুলো রাজনৈতিক দল এবং জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্ররা যখন সবাই তাকে ডাকার পরে তিনি আসলেন, এবং তিনি তার প্রেক্ষিতে যে কথাটি আপনি বললেন, যে তিনি বলেছেন যে ছাত্ররা তাকে বসিয়েছেন, কিংবা ছাত্রদের প্রতি এক ধরনের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, কিংবা কেউ কেউ বলেন যে দুর্বলতা প্রকাশ করেছেন, ইত্যাদি ইত্যাদি। দেখেন, ওই সমসাময়িক সময়ে যদি আপনি বিএনপির একজন সিনিয়র নেতা রিজভী ভাইয়ের বক্তব্য দেখেন, তিনি গাড়িতে যখন জেল থেকে আসছেন, তিনি কিন্তু কান্না করে বলছেন যে মাসুম বাচ্চারা, ছাত্ররা আজকে আমাদেরকে মুক্ত করেছেন। তার মানে আমাদেরকে বুঝতে হবে যে জুলাই গণঅভ্যুত্থানে যে সমস্ত ছাত্রনেতারা নেতৃত্ব দিয়েছেন, সেই ছাত্রনেতাদের প্রতি শুধু ডক্টর ইউনূস না, বিএনপি বলেন, জামাত বলেন, জামাতের যারা আসলে মুক্তি পেয়েছেন, আয়নাগর থেকে যারা ছুটে এসেছেন, সবাই কিন্তু এক ধরনের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এটি হচ্ছে এই অভ্যুত্থানের প্রতি এবং অভ্যুত্থানের নেতৃত্বের প্রতি এক ধরনের কৃতজ্ঞতা। এটির সাথে আসলে পরবর্তী সময়ে যখন আমরা রাজনৈতিক দল করেছি, সেই রাজনৈতিক দলের সাথে পক্ষপাতিত্বের কোনো সম্পর্ক নেই। কারণ বিএনপির রুহুল কবির রিজভী যখন এই কথা বলেন, তিনি কিন্তু দলের আমাদের প্রতি পক্ষপাতিত্ব করার জন্য বলেননি। তিনি বলেছেন যেই অভ্যুত্থানটি হয়ে গিয়েছে, সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের যে একটি মুক্তি মিলেছে, সেই মুক্তির প্রতি একটি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দ্বিতীয় জায়গাটি হচ্ছে, যখন আমরা দল করেছি তখন ডক্টর ইউনূস শুভকামনা জানিয়েছেন, এবং তিনি বলেছেন যে ছাত্ররা রক্ত দিয়েছেন, তাদের তো কিছু করার অধিকার আছে। এটি আসলে কিভাবে আমরা মনে করি যে পক্ষপাতিত্ব না। ডক্টর ইউনূস তো এই বাংলাদেশের যে সমসাময়িক রাজনীতি, সেই রাজনীতির বাইরের মানুষ না। এই গণঅভ্যুত্থানের যে ইফেক্ট, সেই ইফেক্ট কিন্তু তাকে প্রভাবিত করে কিংবা তাকে ছুঁয়ে যায়। তো আমার মনে হয় যে তার প্রত্যেকটা কথাই এই গণঅভ্যুত্থানের যে ফিলিং, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া যে অনুভূতি, সেই অনুভূতির বহিঃপ্রকাশ। কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা যদি দেখেন, আমরা টানা আমাদের এই ডক্টর ইউনূস ক্ষমতায় থাকার মধ্য দিয়ে আমরা আন্দোলন করে আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্তে আসতে হয়েছে। আমরা একবার 31 তারিখে শহীদ মিনারের ঘোষণা দিয়ে আমরা জুলাইয়ের ঘোষণাপত্র দিতে পারি নাই। তার মানে তিনি যে আমাদের প্রতি পক্ষপাতিত্ব করতেন, তাহলে কিন্তু আমাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো কিন্তু টেবিলের মধ্যে সমাধান হয়ে যেত। আমাদের যে আকাঙ্ক্ষা, আমাদের দলের মধ্য দিয়ে যে পজিশন, সেই পজিশনগুলো কিন্তু সরকার অ্যাকোমোডেট করছে না। তার মানে এই অ্যাকোমোডেট করা না করার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে আসলে এই সরকারের আমাদের প্রতি দুর্বলতা আছে না সহযোগিতা আছে। আমরা বরঞ্চ দেখছি যে এই সরকার পুরনো যে দলগুলো, যাদের আসলে আগে থেকে ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত মাঠে সেট আপ রয়েছে, সেই মাঠের শক্তির ভয়ে সরকার এমন অনেক ধরনের সিদ্ধান্ত নিচ্ছে যেটা এই ছাত্র জনতার যে চাওয়া তার বিরোধী যাচ্ছে, কিংবা যে অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বিরুদ্ধে যাচ্ছে, শুধুমাত্র ওই রাজনৈতিক দলগুলোকে খুশি করার জন্য,
ওই রাজনৈতিক দলগুলোকে ম্যানেজ করে চলার জন্য সরকার এই ধরনের সিদ্ধান্তগুলো নিচ্ছে। কিন্তু আমরা অন্যদিকের কথাটাও শুনি একটুখানি। ফজলে হুদা বাবুল ভাই, আপনাদেরকে খুশি করার জন্য সরকার অনেক পদক্ষেপ নিচ্ছে, এছাড়া এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে প্রশাসন এখন বিএনপির নিয়ন্ত্রণে আছে, আর তারা তো কর্মসূচি দিয়েছেন যে নির্বাচন কমিশন বাতিল করতে হবে, কারণ সেটা আপনাদেরই একটা কর্মক্ষেত্র বা আপনাদের কার্যালয়ে পরিণত হয়েছে। কি বলবেন আপনি? বিষয়টা খুবই মজার এবং হাস্যকরও বটে, কারণ প্রফেসর ডক্টর ইউনূস একজনকে মাস্টার মাইন্ড বলে পরিচয় করে দিয়েছেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন ছাত্ররা তার নিয়োগকর্তা। আমি একটা জব করি, আমার মালিকের বাইরে আমি কি করে যাব, নাম্বার ওয়ান। নাম্বার টু, যেটা শান্ত বলেছেন সেটি হচ্ছে যে আন্দোলন করে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন। প্রফেসর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নেওয়ার পর বেশ কয়েকবার বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার কোনো ইচ্ছা সরকারের নেই, আওয়ামী লীগকে বাদ দেওয়ার কোনো অভিপ্রায় সরকারের কোনো পরিকল্পনাই নেই। এমন কথাবার্তা যখন প্রফেসর ডক্টর ইউনূস কয়েকবার বলবার পর যখন তার নিয়োগকর্তারা তাকে জানি না কোথায় তাকে প্রেসার দিয়েছেন, দিয়ে যখন তারা একটা সিস্টেম সেট আপ করেন যে কিভাবে ওয়াসার ঠান্ডা পানি দেয়া হবে, কোথায় কোথায় মিছিল মিটিং হবে, আন্দোলন কোথায় হবে, কিভাবে হবে এবং কোন সময়ে হবে এবং রাতের কোন সময়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, তার নিয়োগকর্তাদের কথা মতো যখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস চলেন, তখন নিরপেক্ষতার যে প্রশ্নগুলো, দেখুন আজকে সচিবালয়ে কিন্তু দরবেশ বাবা বসে থাকেন এনসিপির, আজকে কিন্তু পিএসদের কাহিনীগুলো আমরা সব এনসিপির দরবেশ কে, যিনি দরবেশের মতো পাগড়ি পরেন, অনেক বড় দাঁড়িয়ে আছে, আল্লাহ মাফ করুক, অভিযোগের প্রেক্ষিতে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে তাকে, উনি একটি বড় পদে ছিলেন। আমরা জানি নাহিদ ইসলামের বর্তমানে তার যে এপিএস নাম বোধহয় রিফাত, সেই নগদের কাহিনী জানি। এবং মজার বিষয় হচ্ছে কি, রিফাতকে যখন অ্যারেস্ট করা হয়েছে, ওই নগদের যখন ডেপুটি সিইওকে অ্যারেস্ট করা হয়েছে, তাকে কিন্তু তদবির করেছেন একজন উপদেষ্টা। এবং যতটুকু জানি আমি, প্রযুক্তি ডাক টেলিযোগাযোগ উপদেষ্টা তাকে ফোন করে বলেছেন তাকে ছেড়ে দিতে, এবং তাকে নাকি মুচলেখা দিয়ে ছেড়ে দেওয়ার কথা বলেছেন, এটি উনি ফেসবুকেও দিয়েছেন। মানেটা হচ্ছে যে শুধু এতদিন জানতাম ডক্টর ইউনূস, এতদিন জানতাম যে দুজন লোক নাহিদ ছিলেন, নাহিদ চলে আসবার পরও মাহফুজ সাহেব এবং সজীব সাহেব আছেন এবং থাকবার পর তারা মিলে জিলে চালাচ্ছেন, এটাও আমরা জানতাম। এখন দেখি অন্যরাও ডাইরেক্টলি ইনভলভ হয়ে গেছেন। আপনি এরপরও যদি বলেন যে প্রফেসর ডক্টর ইউনূস কোনো নিরপেক্ষতা বজায় রেখেছেন সরকারের, এটি একটা বাতুলতা বলবো। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যদি এনসিপিকে দেখেন, যে দলটির এখন পর্যন্ত নিবন্ধন নেই, যে দলটির এখন পর্যন্ত গঠনতন্ত্র তৈরি হয়নি, জুলাইয়ের ঘোষণাপত্র দেওয়ার জন্য পাগল হয়ে গেছেন, সেই দলের নিজস্ব গঠনতন্ত্র এখনো নেই। তারা ক্ষমতায় আসলে বা তারা কিসের জন্য রাজনীতি করবেন, জনগণের সামনে কোনো প্রস্তাবনা পর্যন্ত নেই। এবং সেই দলকে এই ইউনূস সরকার যেভাবে মিডিয়া, পত্রপত্রিকায় হাইলাইট করবার নির্দেশনাগুলো দিচ্ছেন, দেখুন শুধুমাত্র এই দলের চাওয়ার, এই নাহিদ, সজীব, ওনারা চান বলেই কিন্তু পুলিশের প্রধানকেও চেঞ্জ করা হয়েছে, কারণ উনি নাকি বিএনপির সময়ে অ্যাপয়েন্টেড ছিলেন। এই দল চান জন্যই কিন্তু আজকে আপনারা দেখছেন যে ওনারা যখন যেভাবে যেটা চাইবেন ওটা করবার জন্য যা যা ব্যবস্থা, সেটার জন্য মব বলেন, জনগণের অশান্তি বলেন, সব কিছু সরকার মেনে নেয়। অথচ চিটাগংয়ে যখন সিটি কর্পোরেশনের মেয়রকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমাদের কিন্তু ঢাকা দক্ষিণের ইশরাক ভাইকে কিন্তু এটা নিয়ে কোর্টের অর্ডার থাকার পূর্ব এটা আপিল পর্যন্ত যেতে হয়েছে, আন্দোলনে যেতে হয়েছে, কারণ তারা চান আরেকটা জিনিস, সরকার চান আরেকটা, সরকার আইন বা কোর্টের মাধ্যমে চলতে চান না। দেখুন এই কোর্টও কিন্তু এই এনসিপির ছেলেরা কিন্তু মব জাস্টিস করেছে, এই কোর্টেই কিন্তু মব জাস্টিস করে তারা ঠিক করেছে। এবং যে নির্বাচন কমিশনের কথাটি বললেন শান্ত, এইটিও কিন্তু নির্বাচন কমিশন কিন্তু এটি বিএনপির গঠন করা না, এই ডক্টর মোহাম্মদ ইউনূসেরই। সময় বদলে যায়, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা
বদলায় না, রূপ বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জুলাই ঘোষণাপত্রের জন্য এনসিপি তাদের মানে সবসময় ভোকাল থেকেছে, তারা চেয়েছে সেটা। আপনারা কেন এত জোরালোভাবে চান না? এখন আসি, একটা খুব সুন্দর একটা কথা বলেছে যে রিজভী ভাই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সকল ছাত্র সমাজের কাছে। আচ্ছা, এখানে তো রিজভী ভাই তখন এনসিপিকে করেননি, বৈষম্য বিরোধীকে করেননি। ছাত্র সমাজ বলতে কি ছাত্রদল কি অছাত্র দল? ছাত্রদল, হ্যাঁ আপনি হয়তো বলবেন ছাত্রদলের সভাপতি এখন তখন আসলে ছাত্রদের প্রতি জানিয়েছিলেন, সকল ছাত্রদের প্রতি আমরা এখনো জানাই তো। ছাত্রদের তরু আমাদের মহাসচিব স্যারও জানিয়েছেন, এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় বলেছেন আন্দোলনের নৈতিক শুধু না, বলেছেন আন্দোলন চালিয়ে যান, তবে ছাত্রদের সম্পৃক্ততা থাকতে হবে। কারণ শেখ হাসিনা ওয়াজেদের সরকারের বৈশিষ্ট্যই ছিল একটি রাজনৈতিক দল যখন প্রকাশ্যে আসে, আমি নিজে ছিলাম, আমি রাজনৈতিক পথধারী একজন নেতা, আমি আমার সপরিবারে আমরা ছিলাম, হ্যাঁ রাজনীতির ব্যানারে ছিলাম না, কিন্তু যখন এই আন্দোলনকে এনসিপির নেতারা মনে করে এই কয়েকজন ছেলেই আন্দোলনটা করেছেন, ওইখানে আমাদের প্রশ্ন। বিএনপি কোনোদিনও কোনো আন্দোলনের ক্রেডিট নিতে চায় না। বিএনপি চায় একটা গণতান্ত্রিক সুসংগঠিত একটা বাংলাদেশ, একটা সুন্দর সাম্যের বাংলাদেশ, একটা সুশাসনের বাংলাদেশ, আইনের শাসনের প্রতিষ্ঠার বাংলাদেশ। বিএনপি চাই জনগণের হাতের ক্ষমতা দেওয়ার একটা বাংলাদেশ। দেখেন, বাবুল ভাইয়ের কথার মধ্যে একটা স্পষ্ট একটা জিনিস ফুটে উঠেছে, সেটা হচ্ছে যে এনসিপি জুলাই ঘোষণাপত্র দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। বিষয়টা হচ্ছে যে এনসিপি পাগল হয়েছে কারণ এনসিপি এই জুলাইয়ের যে শহীদ, সেই শহীদের ত্যাগটাকে সে ফিল করে, এবং এই যে আমরা দিতে পারছি না, এই যে আমাদের নিয়োগ করা সরকার, তারা মনে করেন। দেখেন, যখন ডক্টর ইউনূস বলেন যে আমাকে ছাত্ররা নিয়োগ করেছে, তখন ডক্টর ইউনূস শুধুমাত্র আমাদের ছাত্রদেরকে বুঝান। আর যখন তাদের মহাসচিব কিংবা তাদের সিনিয়র যুগ্ম মহাসচিব যখন বলেন ছাত্ররা, তখন সেখানে ছাত্রদল থাকে, ছাত্র শিবির থাকে, সবাই থাকে। তার মানে যদি, এবং সেই আর্গুমেন্ট দিয়ে তিনি কনক্লুশন টানেন যেহেতু ডক্টর ইউনূস বলেছেন আমাকে ছাত্ররা নিয়োগ করেছেন, তিনি কিন্তু স্পেসিফিক কোনো ছাত্র বলেন নাই, বৈষম্য বিরোধী ছাত্র বলেন নাই, কিংবা হচ্ছে আমাদের এই নন ছাত্র দল কিংবা নন শিবির এরকম বলেন নাই, সব ছাত্রদের কথা বলেছেন। কিন্তু তারা সেখান থেকে ডিডাক্ট করেন যে তার মানে ছাত্ররা নিয়োগকর্তা মানে এটা নাহিদ ইসলাম এবং মাহফুজ এরা শুধু নিয়োগকর্তা। ডক্টর সব ছাত্রদের কথা বললো, তারা এভাবে এটাকে কনক্লুড করার চেষ্টা করেন। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যে এই পাগল হয়ে গিয়েছে, আমরা সত্যি সত্যি ফিল করি যে আমরা যে এই শহীদদের আত্মত্যাগটা এখন পর্যন্ত লিপিবদ্ধ করতে পারি নাই, রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে পারি নাই। 2 দিন পরে এই শহীদরা যে আত্মঘাতী কিংবা রাষ্ট্রদ্রোহী হিসাবে স্বীকৃতি পাবে না, এই ভয়টা যে আমাদেরকে পীড়া দেয়, এবং এই জন্যই আমরা পাগল হচ্ছি। আমরা অবাক হচ্ছি যে বিএনপি কেন পাগল হচ্ছে না, তারা তো এই আন্দোলনটা গ্রহণ করে। দ্বিতীয় জায়গা হচ্ছে তারা বলেন যে বিএনপি কখনো আন্দোলনকে ক্রেডিট নেওয়ার চেষ্টা করে না। বিএনপি বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের পরে একমাত্র দল যারা শহীদদের নিজেদের দলীয় তালিকা প্রকাশ করেছে। এই দলীয় তালিকা প্রকাশ করেছে 400-500, আপনি যেটাই বলেন, এখানে আর 1000-এর অধিক যে শহীদ রয়ে গিয়েছে, এই শহীদগুলো কিন্তু আপনি বেয়ারিশ করে দিয়েছেন। কারণ রাজনৈতিকভাবে যদি বিএনপি ক্ষমতায় আসে, কারণ এই যে 400 যে বিএনপি মানে মনোনীত শহীদ তালিকা এবং বাকি যে শহীদ তালিকা, সেটার মধ্যে একটা স্পষ্ট ফারাক কিন্তু তৈরি হবে। তার মানে এই শহীদ তালিকা তৈরি করার মধ্য দিয়েও শহীদদের মধ্যে ক্যাটাগরাইজেশন করার মতো কাজ বিএনপি করেছেন। তৃতীয় কথা হচ্ছে যে তিনি বলেছেন যে এই আন্দোলনে ঠান্ডা পানি দিয়েছে। আমরা দেখেছি ইশাক ভাইয়ের আন্দোলন যখন চলে, সেখানে ওয়াসার পানি হচ্ছে দেখেছি যে সবাই ফ্রিতে খাওয়ানো হচ্ছে, কিংবা বেগম জিয়া যখন বিদেশ থেকে এসেছেন আমরা দেখেছি সেখানে এয়ারপোর্টে এই ঠান্ডা পানি ছিটানো হয়েছে। এখন সিটি কর্পোরেশন এইটা কেন করছেন সেটা সিটি কর্পোরেশন জবাব দিতে পারবেন, কিন্তু এই যে তারা নিজেদেরটা যে দেখছেন না এবং শুধু অন্যদেরটা দেখছেন, আমরা কিন্তু সেটাই সমালোচনা করছি। খালি ওয়াসার পানি না শান্ত ভাই, দেখেন যমুনা কিংবা শাহবাগ ঘেরাও কর্মসূচি, এখানে যত সহজে এনসিপি বা এনসিপির সমর্থক বা তাদের মতাদর্শের মানুষেরা তাদের দাবিগুলো আদায় করতে পারেন, অন্যান্য দলগুলো কি পারে? জগন্নাথ স্টুডেন্টরা 3 দিন ধরে পড়েছিল, মার খেয়েছে, তাই না? কিন্তু আপনাদের তো সেগুলো খুব করতে হয় না। এইখানে যদি কোনো দুর্বলতা থাকে এটা মনে করি সরকার, কিন্তু এখানে যে আমরা যেমন যমুনার সামনে একদিন আন্দোলন করেছি, এরপরে আমাদেরকে সেখান থেকে সরে শাহবাগে আসতে হয়েছে, তার থেকে বেশি সময় কিন্তু ইশাক সমর্থিত লোকজন যমুনার সামনে আন্দোলন করেছে, তাদের কিন্তু মার খেতে হয় নাই। জগন্নাথের স্টুডেন্টের সাথে যেটা হয়েছে সেটা অবশ্যই লজ্জাজনক, এবং সেক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখানে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমি সেটার জায়গায় যাচ্ছি না, আমি শুধুমাত্র বিএনপি যেটা বলছে, যে বিএনপি বলছে যে বাবুল ভাই যেটা বললেন যে আমরা চাই বলেই এটা হচ্ছে, কিন্তু আমরা চাই বলেই যে দেখেন হয়তো
এই এখন পর্যন্ত আমাদের জুলাই ঘোষণাপত্র দিতে পারি নাই। আমরা চাই বলেই হয়তো এখন পর্যন্ত বাংলাদেশের যতগুলো জায়গায় দেখেন বিএনপির টপ সারির যতগুলো মামলা এবং একবারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থেকে শুরু করে সবগুলো কিন্তু হয়েছে। আমরা চাই বলেই হয়তো বিএনপির মানবাধিকার সম্পাদক হচ্ছে চিফ অ্যাটর্নি জেনারেল হয়েছে। আমরা চাই বলেই হয়তো নির্বাচন কমিশন আর বিএনপি এর যে টোন, সেই টোনটা একসাথে কথা বলে। আমরা চাই বলেই হয়তো এই সবগুলো জায়গা থেকে নির্বাচন কমিশন বলেন যে আসলে আমাদের স্থানীয় সরকার নির্বাচন করতে সময় লাগবে 1.5 বছর, কিন্তু জাতীয় সরকার নির্বাচন তারা করতে পারে এই ডিসেম্বরের মধ্যেই। তার মানে এই যে আমাদের চাওয়া, আমরা আসলে এটাকে কিভাবে দেখছি যে এখন বাবুল ভাইরা এসে যে আমরা আর তোমরা আলাদা চাওয়াটাকে তৈরি করছে না, এটা আসলে জুলাইয়ের জন্য আসলে অনেক বেশি কষ্টের, যে আসলে এত অল্প সময়ের মধ্যে আপনারা কি আমরা তোমরা তৈরি করছেন না কোথাও? হ্যাঁ, যদি আমরা তোমরা তৈরি করে থাকি, আমি ব্যক্তিগতভাবে কিংবা আমাদের দল ওই সমালোচনা নেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু আজকে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই সরকারটা কিভাবে গঠিত হয়েছিল। এই সরকারটা গঠন হওয়ার আগে সেনাপ্রধান কিন্তু সবগুলো দলকে তার ওই জায়গায় ডেকেছিলেন। ডাকার পরে সবগুলো দলের মধ্যে 3 দিন আলাপ আলোচনার ভিত্তিতে একটা সরকার গঠিত হয়েছিল। সেখানে আমরা আমাদের মধ্য থেকে অনেকে বলছেন যে বিএনপিপন্থী কিছু উপদেষ্টা আছেন, তাদের কার্যক্রম নিয়ে তারা ওখানে কি ভূমিকা পালন করছেন, তাতে কিভাবে নিরপেক্ষতা অনিরপেক্ষতা হচ্ছে। কিন্তু আমাদের 2 জন ছাত্র উপদেষ্টা যারা সরাসরি জুলাইয়ে হচ্ছে গণঅভ্যুত্থান নেতৃত্ব দিয়েছেন, তারা থাকার কারণে সমস্ত সিদ্ধান্ত নাকি সেখান থেকে আসছে, তারা থাকার কারণে নাকি সরকার অনিরপেক্ষ হয়ে যাচ্ছে। কিন্তু বিএনপি যাদেরকে মনোনয়ন দিয়েছে, বিএনপি যাদেরকে সাজেস্ট করেছে, তারা যখন উপদেষ্টা পরিষদে গিয়েছে, তাদের ভূমিকার কারণে হচ্ছে সরকার কোনো ধরনের অনিরপেক্ষ তৈরি হচ্ছে না। আমার কথাটা স্পষ্ট যে যদি এই সরকার এই সরকার নিরপেক্ষ কি অনিরপেক্ষ সেইটা ডিফেন্ড করার দায়িত্ব আমার না। আমি কোনটা ডিফেন্ড করছি, আমি ডিফেন্ড করছি আমি কোন জায়গা থেকে সরকার থেকে অসহযোগিতা পাচ্ছি। আমি কিন্তু এটা একবারও বলার চেষ্টা করছি না যে সরকার খুব নিরপেক্ষ ভূমিকা পালন করছে কিংবা সরকার রাইট ট্র্যাক আছে। এইটা বলবে সরকারের প্রেস সচিব কিংবা সরকারের কোনো প্রতিনিধি যেখানে থাকতো, তাকে আমি মিলেও জিজ্ঞেস করতাম আপনি সহ যে আপনারা কেন অনিরপেক্ষ আচরণ করছেন। আমার কথা হচ্ছে বিএনপি যদি মনে করে যে এই সরকার অনিরপেক্ষ কিংবা এই সরকার হচ্ছে নিরপেক্ষতা পালন করতে পারছে না, যোগ্যতা পারছে না, সেই সরকারের পতনও চাইতে পারে এবং সেটা যদি যৌক্তিক হয় সেখানে আপামর জনসাধারণ আমরাও তার পাশে দাঁড়াইতে পারি। তাদের মতো করে যখন চাচ্ছে না তখনই অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ হয়ে যাচ্ছে। কিন্তু যখন মনে করেন এই নির্বাচন কমিশন যখন তাদের পক্ষে কথা বলছে, তখন অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের কোনো সমস্যা তৈরি করছে না। আমাদের বাংলাদেশে 3টে জিনিস লাগবে। একটা হচ্ছে বাংলাদেশে একটা সুষ্ঠু গণতান্ত্রিক একটা শান্তিপূর্ণ একটা নির্বাচন লাগবে, এটা ছাড়া বাংলাদেশ সামনে আগাতে পারবে না। দ্বিতীয় জায়গা হচ্ছে এই বাংলাদেশের যেই প্রাতিষ্ঠানিক যেই সংস্কারগুলো একেবারে মিনিমাম লেভেলে যদি আপনি বলেন বা মৌলিক সংস্কারগুলো, সেই মৌলিক সংস্কারগুলো লাগবে। যদি না করেন তাহলে আবার 96-এর মতো, যেমন বেগম জিয়া এসে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করতে চেয়েছিল, 90-এর 3 জোটের যে রূপরেখা তিনি ভঙ্গ করেছেন, শেখ হাসিনা যে 14তে ভঙ্গ করেছেন, এরকম আবার হবে। আর আরেকটা জিনিস হচ্ছে এই জুলাইয়ের যে ত্যাগ, সেটা স্বীকৃতি দিয়ে এইখানে দুষ্কৃতিকারীদের বিচার আপনাকে করতে হবে। এটা যদি না করেন তাহলে দেখেন এখানে আওয়ামী সমর্থকরাও এটার জন্য বিপদে পড়বে আগামী দিনে। কারণ যতদিন পর্যন্ত আপনি সুস্পষ্ট একটা বিচারিক একটা রোডম্যাপ তৈরি না করছেন, ততদিন পর্যন্ত আওয়ামী লীগের একটা সাধারণ সমর্থক যে আসলে কোনো ধরনের হত্যাকাণ্ডে ছিল না, চাঁদাবাজিতে ছিল না, তার প্রতিও মত তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হবে। কিন্তু আপনি যদি বিচারটা একটা রোডম্যাপের মধ্য দিয়ে একটা কমপ্লিটের একটা জায়গায় যান, তাহলে কিন্তু ওই মানুষটাও বেঁচে যাবে যিনি আসলে নিরাপরাধ। দাগ খেলার মাঠ থেকে আসুক বা স্কুল থেকে, অফিস থেকে আসুক বা বাজার থেকে, কিন্তু দাগ ময়লার ভয় এখন আর নয়। তাই যে কোনো রকম দাগ ময়লাকে দাও ফার্স্ট ওয়াশের লাস্ট ওয়ার্নিং। ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার, যার এনজাইম সমৃদ্ধ মাল্টি বুস্টার মুহূর্তেই যে কোনো রকম দাগকে দূর করে এবং এর কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতো ঝকঝকে। তাই আজ শুধু আমি নই, সবাই জানে সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। বাবুল ভাই, আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা চলে গেছেন কিংবা মামলার আসামি, তাদের বেলায় আমরা চাই যে বিচার হোক, কিন্তু যারা আসলে ওইভাবে কোনো কিছুর সাথে জড়িত ছিলেন না, শুধুমাত্র হয়তো ফ্যামিলি তার সমর্থন করেছে, তারাও তো নানাভাবে মব জাস্টিসের শিকার হচ্ছেন। সেই মব আসলে কোন দলে সেটা আমরা কেউই হয়তো বলতে পারবো না কোনো দলের নাম। তো সেই জায়গায় তাদেরকে যে নিরাপত্তা দিতে পারছে না সরকার, নানা সময়ে তাদেরকে বরং সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে, সেই দায় কি আসলে সরকার নিতে হবে না? এবং সরকার সবার না এই জায়গায় কি বলতে পারে না সেই মানুষটি বাংলাদেশের নাগরিক হিসেবে? ধন্যবাদ, সত্যিই বলেছেন এবং এটাই এখনকার আলোচনার মুখ্য বিষয় হওয়া উচিত, সেটি হচ্ছে আইন শৃঙ্খলা। আমার তো মনে হয়েছে যখন স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে বলেন যে জনগণ আমাদেরকে 5 বছর থাকার জন্য বলেছেন,
তো 5 বছর থাকার জন্য আমার তো মনে হয় যে ওনারা নিজেরাই কি এই মব জাস্টিসের সাথে জড়িত কিনা, যে দেখানো যে পরিবেশ পরিস্থিতি ভালো না, এই জন্য এটাকে আরও আমরা এক্সটেন্ড করি। এবং এগুলার কিন্তু অধিকাংশ এনসিপি রিলেটেডই, যে তারা মুখে যেটা বলবে এই সরকার ওটাই বাস্তবায়ন করবে, এবং সেটাই আমরা দেখেছি, একবার না দুবার না বহুবার দেখেছি। যেটা বলেছেন বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক, আজকে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদ শুধু সুনামধন্য নয়, আমার মনে হয় যে সবচেয়ে সুনামধন্য এবং ব্রিলিয়ান্ট একজন আইনজীবী। এখন প্রশ্ন হচ্ছে যে ওনাকে এখন রাজশাহীতে আম পাওয়া যায়, আমার বাড়ি রাজশাহী, নওগাঁতে সবচেয়ে ভালো নাকফজলি আম হয়, আমার বাড়ি বদলগাছি যে থানায় এটা হয়, তাই বলে কি আপনি আমি খাবেন না? কারণ ওখানে আমি তো একটা ভালো মানুষ বিএনপিতে থাকবে আর আপনি তাকে চুজ করবেন না, এটা তো হয় না। এবং তার মতো একটা ব্রিলিয়ান্ট, কারণ তাকে আমার জানবার এবং পার্সোনালি দেখবার ছাত্র জীবন থেকে পাশাপাশি রুমে থাকতাম। আমার মনে হয় উত্তরটা আপনি নিরপেক্ষ হয়েছে নাকি অনিরপেক্ষ হয়েছে? সরি, এই যে তাকে যে চুজ করা হলো ভালো লোকটা, এটা কি নিরপেক্ষ চুজিং হয়েছে নাকি অনিরপেক্ষ চুজিং হয়েছে? এটা আপনার দেশবাসী ভালো বলতে পারবে, আমরা তো নিজেরা কোনো আইন বাকিদের ব্যাপারে বলতেছেন, জনগণ যেটা বলে আমরা সেটা নিয়ে কথা বলি। আর এটা কথা বলেছেন আপনি যে এই আপনাদের জুলাই ঘোষণাপত্রটা বিষয়ে, আবারও এই বিষয়টা আমি আসছি। দেখুন, জুলাই ঘোষণাপত্র হচ্ছে, এটা আমরা চাই না, এটা আপনাকে কে বলেছে, আমাদের কোন নেতা বলেছেন, নাম্বার 1। নাম্বার 2, আমি অ্যাক্সিডেন্ট করেছি, আমার এই মুহূর্তে আইসিইউতে যেতে হবে। এখন আমি আইসিইউতে যাওয়ার আগে আপনি যদি বলেন যে আমার ওই যে 50টা ফর্ম ফিল আপ করতে হবে, আমার নাগরিকত্ব আছে কিনা, আমার এনআইডি নাম্বার কত, এইটা নিয়ে যদি আপনি ব্যস্ত হয়ে যান, আপনার এই শত শত বাচ্চারা অসুস্থ, আহত, চোখ হারাইছে, পা হারাইছে, তাদের চিকিৎসার ব্যাপারে কোনো দৃশ্যমান কিছু দেখছি না। আর আপনারা বলছেন জুলাই ঘোষণাপত্র 10 মাস। জুলাই ঘোষণাপত্র অবশ্যই হবে, কেন হবে না? সেখানে কি আমাদের লোকজন, আমাদের দলের প্রতিনিধিরা কি অ্যাটেন্ড করেনি মিটিংয়ে? আপনারা কেন করছেন না? করেন। আপনারা 10 মাস হয়ে গেছে, একটা কাজও করতে পারেননি, একটা সংস্কারও করতে পারেননি। বিএনপি অলমোস্ট 90%-এর বেশি সংস্কার এর সাথে একমত হয়েছে, দুদকের প্রায় সবগুলো হয়েছে, নির্বাচন কমিশনের সংস্কারের প্রায় সবগুলো হয়ে গেছে। তারপর আপনি দেখুন, ইভেন কনস্টিটিউশন নিয়ে যেগুলো প্রস্তাব এসেছে সবগুলো আমরা এগ্রি করেছি। আবার আপনারা শুনতেছি যে একটা নতুন ধান্দায় যাচ্ছেন। আরে ভাই, 10 মাসে যদি বাচ্চা পয়দা না হয়, কত বছরে আপনি বাচ্চা পয়দা করবেন? এনাফ ইজ এনাফ। এখন আপনারা কোনো কাজ করতে পারছেন না। এখন আরেকটা দেশকে আমন্ত্রণ জানাচ্ছেন হিউম্যান করিডোর বলে। যে মানুষকে নিয়ে এত বিতর্কিত একজন মানুষ, তাকে একটা বিশেষ সহকারী থেকে আপনারা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানিয়ে ফেলেছেন। এটা তো খুবই স্পষ্ট যে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা, আপনি ওবামার, এই যে আপনাদের যে ওবামা আছেন, ওবামা ফাতেমা, তার স্ট্যাটাসটা পড়ে দেখেন, উনি নিজে এখন বিব্রত হচ্ছেন, বলে আমরা যখন ছাত্র আন্দোলন করেছি তখন তো আমরা দেখেছি, কয়েকদিন আগে যখন একজন মেয়ের ব্যাপারে আন্দোলন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন তো তারা দেখেছে যে এনসিপির, বৈষম্য বিরোধীর সোকল্ড এনসিপির যারা এখন, সোকল্ড বলছে কারণ আপনারা এখনো নিবন্ধন পাননি, এটাই সত্য, মিডিয়া আপনাদেরকে ফেভার করছে, আপনাদেরকে এনে মিডিয়াতে হাইলাইট করছে, এটাই সরকারের পলিসি। আমাদের কথাটা ঠিক ওই জায়গাতে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি আমাদের এই একে অপরকে দোষারোপ কিংবা সব দোষ গিয়ে তার ঘাড়ে পড়ার জন্যই পদত্যাগ করতে চাইলেন কিনা, নাকি আসলে অনেক অভিমান থেকে? যে মানুষ 70 বছরের পরেও গ্রামীণ ব্যাংকের পোস্ট ছাড়তে চাননি, যে মানুষটি 10 মাস হয়ে গেল, বিচারপতি শাহাবুদ্দিনের 90-এ যে গণঅভ্যুত্থানের পর যে নির্বাচন হয়েছিল এ দেশে, আমার মনে হয়েছে সবচেয়ে যাবৎ পর্যন্ত বাংলাদেশ জন্মের পর থেকে সবচেয়ে নিরপেক্ষ একটা নির্বাচন, মাত্র 3 মাসে। আপনি 10 মাসেও পারেননি এখনো। যে জিনিসটি 10 মাসে হয়নি, কারণ অনেকে মনে করেন যে সংস্কারের পরে নির্বাচন, যে সংস্কারগুলো একমত হয়েছে, আপনি প্রত্যেকটা সংস্কার ইমপ্লিমেন্ট করছেন না কেন? এক্স্যাক্টলি, সেই এক্সিকিউটিভ অর্ডার দিয়ে আপনি করছেন না কেন? কেন আসলে সংস্কার আগে নির্বাচন আগে বিতর্কে আমরা আটকে আছি? কেন সংস্কার তাড়াতাড়ি নির্বাচন যাচ্ছে না? কেন রোড ম্যাপ দেওয়া হচ্ছে না? শান্ত, দেখেন, এই যে জিনিসটা আমি আলাপটা এখান থেকে শুরু করছিলাম, যে আমরা খুব ছোট্ট করে, একেবারে ছোট্ট করে বলছি যে আমরাও কিন্তু সরকারকে এটা বলছি যে যেইগুলোতে 3টা জায়গা আছে। একটা হচ্ছে যেইগুলোতে দলের মতামত নেওয়ার প্রয়োজনে এরকম কিছু লিস্ট তারা করেছেন, যেগুলোর বিষয়ে দল একমত হয়েছেন, এবং যেগুলো দলীয় ভিন্নমত আছে, আমরা ধরে নিচ্ছি দলীয় ভিন্নমত যেগুলো আছে সেগুলো অনেক সময় লাগবে, পরে করতে হবে। বাকি যে 2টা জিনিস, এটা যে সরকার কেন করছে না,
এটা তো আমাদেরও প্রশ্ন। এই প্রশ্নটা রেখে আজকে শেষ করতে চাই, আপনাদের সাথে নিশ্চয়ই আবার কথা হবে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। কেন আসলে কথার জালেই আমরা আটকে যাচ্ছি, কেন কাদা ছোড়াছুড়ি, কেন আসলে দৃশ্যমান কাজ আমরা দেখতে পাচ্ছি না, কিংবা আমাদের প্রায় সকলের কাঙ্ক্ষিত নির্বাচন সেটার কেন সুস্পষ্ট রোড ম্যাপ এখন আসছে না, এই নানা বিষয়ে কথা চলতে থাকুক, নানা জায়গায় আমরাও কথা বলবো। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে, আবার কথা হবে।